পানিটা খাইয়ে নেই। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। দ্য আয়রন লেডি, কেউ বলছেন ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন। আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয়, নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন, বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন। এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো 10 বছর 20 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, এই সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে, অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা আওয়ামী লীগকে যারা লিড করবে এই ঘটনাগুলো করবে। আজকে এই ভাইরাল ফোন আলাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন। প্রথমত, এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনূসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে, আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে। সেই বিচার কি হবে নিশ্চয় আপনারা গ্যাস করতে পারছেন। তবে তিনি অনেকটা ক্ষোভ আগে থেকে ছিল ডক্টর ইউনূসের প্রতি। নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত 1996 সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল, তখন 400 কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেজ করতে পারে। তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই ইউনূসকেই আমি 400 কোটি টাকা দিয়েছি, সে আজকে তার নির্দেশে মেটিকুলাসলি, এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে, এই যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ, তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে বলে, কারণ ধরারও কারণ আছে। মোস্তফা সরোয়ার ফারুকী ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল, তখন এই মাহফুজ লিখছে যে সমন্বয়কদের উপদেষ্টাদের বিষয়ে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখবে। তো পিনাকি দাদা আবার লিখছেন, তুমি খতিয়ে দেখার কে? তুমি কি প্রধান উপদেষ্টা নাকি, মানে কি তোমার কাজ তো হচ্ছে অন্য কাজ। যাই হোক, সেটা আলাদা কথা। তো তিনি এই উপদেষ্টাদের সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে মেটিকুলাসলি একটা প্ল্যান করেছেন, ধারণা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের। তো সেই জায়গায় বলছেন যে এই যত ঘটনা ঘটছে বাংলাদেশে আফটার 5ই আগস্ট, সব কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশনা দিয়ে করাছেন। এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য, যে ফোন আলাপ ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে। এখন সমন্বয়কদের ইস্যুতে তিনি যে যথেষ্ট বিরক্ত বা ক্ষোভ প্রকাশ করেছেন, সেই জায়গাটায় ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা আবার খুব উচ্ছ্বসিত হয়েছেন। আবার তিনি এটাও বলছেন যে এখন আওয়ামী লীগের কর্মপরিধি বা সিস্টেমটা কি হবে। বেসিক্যালি তিনি আন্তর্জাতিক যে কানেক্টিভিটি, যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্যে বা আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে অনেক চিঠি আসতো, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, বিভিন্ন ইস্যুতে। ওই স্টাইলেই তিনি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে আছে, সেখানের স্থানীয় সরকারের সাথে, এমপিদের সাথে প্রচার প্রচারণা চালানোর জন্য, সেই দেশগুলোর পার্লামেন্টে বর্তমান সরকারের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করার জন্য, বা এই যে এখন যে মব জাস্টিস হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে, এগুলোকে সামনে নিয়ে আসার জন্য। এখন শেখ হাসিনার এই ভাইরাল ফোন কলে প্রতিক্রিয়া কি হবে? আপাতত কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ যে ব্যক্তিদের সাথে কথা বলেছেন তারা ডেনমার্ক বসবাস করে। আর একাধিক ফোন আলাপ সামনে আসার পর বিষয়গুলো মানুষের কাছে নর্মাল হওয়া শুরু হয়েছে, কারণ এখন আস্তে আস্তে শেখ হাসিনা এমনটাই করবেন এটাই সবাই ধারণা করছেন। তো যাই হোক, সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, আমারও মনে হয়, কারণ তারা যেই ঘটনাটা ঘটিয়েছে এটা আসলে একটা অস্বাভাবিক অসম্ভব ঘটনা। অবশ্য আল্লাপাক তিনি চাইছেন সেই জন্যই ঘটছে, কিন্তু তারপরেও মুখ্য ভূমিকাটা যেটা রাখছেন। আবার এই সমন্বয়কদের সাথে এখন বিএনপির যে দূরত্ব, জাতীয় পার্টির যে দূরত্ব, জামাত টেকনিক্যালি তাদের সাথে কানেক্টেড, তো প্রত্যেকটা দলের সাথে কিন্তু তাদের এক ধরনের ডিস্টেন্স দূরত্ব হচ্ছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বা রাজনৈতিক দল নামানোর বিষয়টাকে কেন্দ্র করে তাদের ভূমিকাগুলোতে বাকি দলগুলোও কিন্তু মনে মনে অনেক ক্ষিপ্ত। যদিও রাইট নাও পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য টেকনিক্যালি অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে সমন্বয়কদের পক্ষে আমার মনে হয় জামাত ছাড়া আর এমনি তাদের যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যারা আছেন তারা ছাড়া
পলিটিক্যাল দলগুলো সবাই মনে মনে কিন্তু তাদের প্রতি ক্ষিপ্ত। এবার বিএনপি ক্ষমতায় গেলেও কি হয় আর আওয়ামী লীগ আসলে কি হয় সেটা আল্লাহ মালুম, ভালো জানে। সাল 2020, ইরানের একজন চৌকস জেনারেল, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা, আমি তখন এই নিউজটা করেছিলাম, মেজর জেনারেল কাশেম সোলাইমানি, তিনি আপনার মারা গিয়েছিলেন বা তাকে শেষ করে দেওয়া হয়েছিল। আর এই অভিযানটা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ড্রোনের মাধ্যমে তাকে শেষ করে দেওয়া হয়েছিল। আর এই ঘটনায় সমগ্র ইরান জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ, তারপর পলিটিক্যালি বক্তব্য আসছিল। ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আল্লাহ যদি বাছাই রাখে তাহলে ট্রাম্পকে ওই পারে পাঠাই দিবে, এরকম একটা প্রতিশোধমূলক বক্তব্য আসছিল। তো সেইখানে ঠিক আজকে 4 বছর পরে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, তার ঠিক কয়েকদিন আগে একটা পক্ষ ইরান এবং ট্রাম্প ইস্যুতে মাঝখানে কাজ করছে। এটা কিন্তু এখনের ইস্যু না, এটা লম্বা একটা প্রসেসিং, যেন ট্রাম্পকে কোনো কিছু ইরান না করে, তাকে যেন ওই পারে না পাঠাইতে বা এমন কোনো মিশন যেন পরিচালনা না করে যেটা ট্রাম্পের জীবনের জন্য ক্ষতিকারক হবে। এখন তখনও সে প্রেসিডেন্ট ছিল না। আর এটা নিয়ে আপনি দেখেন বাইডেন প্রশাসন, আপনারা তাদের রাজনীতি দেখেন, ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাইডেন প্রশাসন ইরানকে সতর্ক করেছিল ট্রাম্পের জীবনের উপর যদি কোনো হামলা চালানো হয় তবে তা অ্যান অ্যাক্ট অফ ওয়ার বলে বিবেচিত হবে। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এই তথ্যটা কিন্তু সামনে আসছিল যে সোজা ইরানের বিরুদ্ধে অভিযান চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো 2020 সালের ওই ঘটনার পর এই অক্টোবরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটা বার্তা পাঠানো হয়েছিল আপনার ইরানকে, কারণ ট্রাম্পের উপরে 2টা হামলা হয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা, নির্বাচনের মাঝখানে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্যই এই কাজটা হয়েছিল। অবশেষে এই বিষয়ে ফাইনাল একটা সিদ্ধান্ত ইরানের সামনে আসছে, কারণ এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে ইস্টি যে কোনো একটা ঘটনা ঘটাইতে পারে, এই দায়ভার ইরানের উপর চাপাই দিতে পারে। তো ইরান সেই জন্য নিজেদের অবস্থানটা আগে ক্লিয়ার করছে, কারণ এখন জোশে আয়সা যদি ট্রাম্পের সাথে কোনো বক্তব্য দেয় তাহলে সেটা ইরানের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য বড় ধরনের একটা বিপদ কিন্তু ডেকে আনবে। কেউ কেউ বলছেন ইরান কি ডরাই গেল? ডরায় নাই, এটা বুঝতে হবে আপনার সিচুয়েশন। দর্শক, 5ই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর থেকেই ইরানের কর্মকর্তা, বিশ্লেষক এবং মিডিয়া আউটলেটগুলো ট্রাম্পের বিষয়ে ইরানের কি ধরনের মনোভাব সেটা বোঝার চেষ্টা করছে। আর আজকে ইরান সেই বার্তাটা দিয়েছে যে আপনার কি বলা হয়, যে ইরান বলছে যে ট্রাম্পকে শেষ করার কোনো ইচ্ছা ইরানের নেই। আর এই বার্তাটা আপনার সর্বোচ্চ নেতা ইরানের যিনি আছেন তার কাছ থেকে এসেছে, যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট না থাকা অবস্থায়ও বা এখনও আপনার ট্রাম্পের ব্যাপারে ওই পারে পাঠানোর জন্য কোনো ধরনের সিদ্ধান্ত তারা নাই। তবে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছিলেন সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পের উপর অভিযান একটা চালাবে তেহরান। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র সম্পর্কিত 2টি অভিযোগের বরাত দিয়ে এমনটা জানিয়েছিল তৎকালীন সময় মার্কিন কর্মকর্তারা। ট্রাম্প প্রশাসনের অন্যান্য ব্যক্তিদের তরফ থেকেও এমন আশঙ্কা ছিল। ইরানি বার্তাটিতে আপনার তারা এখন বলছেন যে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই। এই বার্তাটি একজন ইরানি কর্মকর্তা এবং বিশ্লেষক নিশ্চিত করেছেন, যিনি উভয় পক্ষে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন সংঘাতের পরিবর্তে সোলাইমানি হত্যার বিচার আন্তর্জাতিক আইনের মাধ্যমে পরিচালনা করার বিষয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন। খুব সুন্দর, অপরাধ করছে, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত যেই সকল রাষ্ট্র তারা এই আদালতটাকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে নাই। তো আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে যখন কোনো রায় হয় সেটা ওই দেশের উপরই বা ওই দেশের ব্যক্তির উপরে আপনার প্রয়োগ করা যায়, যেই দেশ এই আদালতটাকে মার্কিন যুক্তরাষ্ট্র মানে না, ঠিক আছে, ইসলিও মানে না, রাশিয়াও কিন্তু মানে না, এগুলোর মধ্যে তারা এত পাত্তা দেয় না বড় বড় রাষ্ট্র হিসাবে। তো যাই হোক, আমার মনে হয় যে বার্তাটা এখন দিয়া খুব ক্লিয়ার করে দিছে, খুবই ভালো হয়েছে, কারণ এই মুহূর্তে নতুন একটা মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা চালানোর জন্য হয়তো একটা অভিযান চললো। ট্রাম্প বাস মরুক পরে বাইচেই থাকলো, একটা ছোট্ট দুর্ঘটনা ঘটলো, পরে না ইরানের নাম জোড়া দিল, ওই সেই 2020 সালের অ্যাক্টিভিটিস সামনে নিয়ে আসা ইরানের বিরুদ্ধে ইসলি যেন বড় ধরনের একটা অভিযান চালাইতে পারে, ইউরোপীয় ইউনিয়নটা একত্রিত করে ইরানকে যেন দমাই ফেলতে পারে, এরকম কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র ঘটার সম্ভাবনা ছিল। ইরান এই মেসেজটা দিছে খুব সুন্দর, এটা বুদ্ধিদীপ্ত একটা কাজ হয়েছে।